বাঙালি মানেই উড়ু উড়ু মন আর ঘুরু ঘুরু পায়ে পায়ে পথ চলা। তার সাথে তো রয়েছেই খাওয়া দাওয়া। বর্ষা হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, সবসময় বাঙালি চায় কোথাও না কোথাও ঘুরতে যেতে। তাই দূরে কোথাও যেতে পারছেন না, কাছে আছেই তো আমাদের সবার প্রিয় দীঘা। কম খরচে দীঘা সহ সাইট সিন কিভাবে করা যায়, কোথায় থাকা যায়, সব পাবেন আমার এই ছোট্ট ভিডিওটাতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এইরূপ ভিডিও পাওয়ার জন্য। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন কিভাবে আমরা দীঘা গিয়েছিলাম সেটা দেখে নেওয়া যায়। তো বন্ধুরা, আমরা কিন্তু স্টেট বাসে করে দীঘা গিয়েছিলাম। আপনাদের কাছে স্টেট বাস ছাড়াও ট্রেনের অবস্থান আছে। হাওড়া থেকে ট্রেন ছাড়ে যথাসময়ে, অনেকগুলো ট্রেন রয়েছে, সেই ট্রেনে হয়েও কিন্তু আপনারা দীঘা আসতে পারেন। আমরা এসেছিলাম স্টেট বাসে করে। হাওড়া থেকে স্টেট বাস, এসি বাস, অনেক বাসই কিন্তু যাতায়াত করে। তো আমরা স্টেট বাসে হয়ে গিয়েছিলাম। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন ক্রস করছি নরঘাটের নদী। নরঘাটের নদী ক্রস করে আমরা চলেছি এখন নরঘাটের সেতুর ওপর দিয়ে। এখন জলে ভর্তি নদী, কারণ বর্ষাকাল, যার জন্য নদী কিন্তু জলে টইটুম্বুর হয়ে রয়েছে। আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি দীঘার পথে। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে দীঘার গেট দেখতে পেয়ে গেছি। মানে আমরা চলে এসেছি দীঘাতে। আমরা বিশ্ব বাংলা গেট দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে চলেছি দীঘার পথে। বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন এবং অবশ্যই সাথে থাকবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব। এবং ভিডিওটা পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল আমার তরফ থেকে। তো চলুন আমরা এগিয়ে যাই দীঘার উদ্দেশ্যে। I never could have moved away, but now I see what you teach. I do believe I always should have stayed. Yeah, is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? তো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি। এবার কোথায় ছিলাম সেটা দেখিয়ে দিই। আমরা ছিলাম হোটেল রয়্যাল ভিউতে আমরা ছিলাম। এই হোটেলটা অমরাবতী পার্কের পেছনে অবস্থিত এবং দীঘার সি বিচ থেকে একটু দূরত্বে হলেও খুব নিরিবিলি হোটেলটা। এই হচ্ছে হোটেলের রিসেপশন হল। এখানে এসে কিছুক্ষণ বসে ওয়েট করতে পারেন যতক্ষণ না রুম পরিষ্কার হচ্ছে। তো ইনাদের সবসময় রুম পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। এটা রিসেপশন হল। এবার চল আমাদের রুমটা দেখে নেওয়া যাক। আমরা নিয়েছিলাম 104-এর ফার্স্ট ফ্লোরের একটা রুম। প্রথমেই দরজাটা খুলে ইন করলেই সামনেই রয়েছে বাথরুম। তো ওয়াশরুমটা আমরা দেখে নিই। ওয়াশরুমে রয়েছে কোমোড টয়লেট, রয়েছে গিজার, রয়েছে এক্সিট এবং একটা মিরর রয়েছে। খুব সুন্দর একটা হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে, স্নান করার জায়গা রয়েছে। সমস্ত কিছু অ্যাভেলেবল, যা যা দরকার সবটাই দেওয়া আছে। এবং পাশেই রয়েছে একটা ওয়ার্ড্রপ, সেখানে রয়েছে শীতের, আমরা যেহেতু এসি রুম নিয়েছিলাম তাই কম্বল
রাখা ছিল যদি আমাদের দরকার পড়ে। সেই ব্ল্যাঙ্কেট নিয়ে আমরা নিতে পারি তাই রয়েছে, এবং একটা কিং সাইজ বড় বেড রয়েছে, একটা তোয়ালা রয়েছে, সাইডে রয়েছে একটা বড় ড্রেসিং টেবিল, সেখানে যথারীতি এক ওয়াটার বোতল দেওয়া আছে। রুমের ভেতরেই রয়েছে ডাস্টবিন, এখানে টিভি চলছে, রানিং চলছে, টিভিটা রানিং রয়েছে, এবং একটা এক্সট্রে রয়েছে এসি। যেহেতু আমরা এসি নিয়েছিলাম তাই চালু রয়েছে, এসি না নিলেও নন এসি একই। এখানে পাশে রয়েছে একটা ব্যালকনি, দরজা খুলে ব্যালকনিতেও বাড়ানো যায়। তো আমরা বর্ষাকালে এসেছিলাম তাই ব্যালকনির কোনো দরকারই পড়ে না। আর গিয়েছিলাম যেহেতু আমরা একদিনের জন্য, তাই এতটা টাইম ছিল না যে আমরা রুমে বসে থাকি। রয়েছে পাশে একটা ফোন, যেখান থেকে হোটেলে ফোন করা যায়, রয়েছে একটা টেবিল, রয়েছে সোফা, রয়েছে একটা চেয়ার। আর এই হোটেলের বিশেষত্ব হলো এখানে রয়েছে একটা সুন্দর সুইমিং পুল। সেই সুইমিং পুলে আপনারা চাইলে স্নান করতে পারেন। তো সুইমিং পুলে স্নান করার জন্য ওনারা জনপ্রতি 50 টাকা করে নিয়ে থাকেন, কারণ সুইমিং পুল পরিষ্কার করার জন্য যেহেতু একটা মেনটেন করার জন্য একটা ব্যবস্থা থাকে, তাই 100 টাকা করে সুইম কস্ট দেওয়ার জন্য ওনারা একটা 50 টাকা করে নিয়ে থাকেন। কোনো অসুবিধা নেই, যারা সুইমিং পুলে স্নান করতে চান সুইমিং পুলে স্নান করতে পারেন। এটা হলো এই হোটেলের একটা বিশেষত্ব, যেখানে সুইমিং পুল রয়েছে। আর দেখো বন্ধুরা, এই হোটেলের টপ ফ্লোর থেকে ভিউটা ঠিক এই রকম, একটা খুব সুন্দর ভিউ। এবং এখান থেকে দেখো স্টেশন দেখা যাচ্ছে। আমি যেখানে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে স্টেশন, সেই স্টেশনটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর বন্ধুরা, রিসেপশন হল থেকে ঢোকার মুখেই রয়েছে ইনাদের নিজস্ব একটা রেস্টুরেন্ট। এখানে আপনারা বসে খাবার খেতে পারেন, বার থেকে খাওয়ার অ্যালাউ নেই, চাইলে আপনারা রুমেও নিতে পারেন। আমরা কিন্তু রুমেই খাওয়া দাওয়া করেছিলাম। আমরা সকালে গিয়ে লাঞ্চের অর্ডার দিয়েছিলাম ডিম ভাত, পটলের তরকারি, মাছের ঝোল এবং রাইস, কারণ আমাদেরকে সঙ্গে সঙ্গে সাইট সিনে বেরিয়ে যেতে হবে। তারপরে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম এবং অটো বুক করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখানে বলে রাখি, একটা অটোতে কিন্তু লাগবে, বসা যায় 8 জন থেকে 6 জন। এবার আপনারা দরাদরি করে নেবেন, আর সেই দর হিসেবেই কিন্তু আপনারা যেতে পারেন। যদি আপনারা 6 জন যান তাহলে বার্গেনিং করে 500 থেকে ওরা 400-র মধ্যে কিংবা 600-র মধ্যে টাকা নেয়। যদি আপনারা 5-6 জন যান তাহলে মাথা পিছু কিন্তু 60-65 টাকা পড়ছে আপনাদের সাইট সিন করার জন্য। আমরা বার্গেনিং করে কিছু কিছু জায়গা দেখব বলে ঠিক করেছিলাম, কারণ আমরা যে সময় গিয়ে উপস্থিত হয়েছিলাম সে সময় কিন্তু আমাদের হাতে সময় ছিল না। আর যেহেতু আমরা 1 ডে ট্যুরে গিয়েছিলাম তার জন্য আমরা 500 টাকা দিয়ে বুক করেছিলাম একটা অটো, এবং সেখানে আমরা গিয়েছিলাম তালসারি, উদয়পুর, ওশিয়ানিয়া বিচ, এগুলো দেখে আমরা ফিরেছিলাম। এর সাথে রাধাকৃষ্ণ মন্দির, চন্দনেশ্বর এগুলো যোগ করা যেত, কিন্তু আমাদের টাইম থাকবে না বলে আমরা সবটা কিন্তু যাই না। সাথে রয়েছে আমাদের রাষ্ট্রীয় কাজু বাদাম উদ্যান। প্রথমেই আমাদের পড়ল রাষ্ট্রীয় কাজু বাদাম উদ্যান। সেখানে আমরা প্রথমেই আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম। সেখানে কোনো টিকিট লাগে না, কোনো টাকা লাগে না, শুধু কেবলমাত্র আমাদেরকে ওই কাজু বাগানের উদ্দেশ্যে রওনা দিতে হয়। তো আমরা অটো থেকে নেমে সবের ফার্স্ট চলে গিয়েছিলাম কাজু বাদামের উদ্যান দেখার জন্য। এটা কিন্তু রাষ্ট্রীয় কাজু বাদাম উদ্যান। আমরা এগিয়ে চলেছিলাম কাজু বাদামের উদ্যান দেখার জন্য। পুরো উদ্যান ঘিরেই রয়েছে কিছু কিছু কাজু বাগান, কাজু গাছ রয়েছে। কাজু গাছগুলো যথেষ্ট ছোট নয়, খুবই বড়, এবং বাগানটা সাজানো।
তো এ সময় কিন্তু কাজু গাছের ফল আসে না, ফল আসে ঠিক আম জাম যে সময় হয় গরমকালটাতে, সেই সময় কিন্তু কাজু গাছের ফলগুলোও পাকে এবং কাজুগুলো ধরে। যে সময় আমের মুকুল আসে কাজু গাছেও কিন্তু সেই সময় কিন্তু মুকুল আসে। আমরা কাজু বাগানের উদ্দেশ্যে এগিয়ে চলেছি কাজু বাগানের সৌন্দর্য দেখার জন্য। তো বন্ধুরা, এখানে কিন্তু কাজু গাছ বিক্রি হচ্ছে 10 টাকা করে প্রত্যেকটা কাজু গাছের দাম। যারা বাড়িতে গিয়ে লাগাতে চান নিয়ে গিয়ে লাগাতে পারেন। এবং রয়েছে ক্যাকটাস গাছ, বিভিন্ন ধরনের সাইকাস, এগুলোরও বিভিন্ন দাম রয়েছে, 10, 15, 20, 25, 30 এরকম। এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারেন এবং বাড়িতে লাগাতে পারেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কোন সময় কাজু গাছে কাজু ফল ধরে এবং কাজু পাকে, সেটা আমি জিজ্ঞেস করেছিলাম। উনি আমাকে জানালেন যে ঠিক গরমকালে যে সময় আমের মুকুল আসে বসন্তকালে, এবং গরমকালে যেমন যে সময় আম পাকে ঠিক সে সময় কিন্তু এখানের কাজুগুলো পাকে। উনি কিন্তু আমাকে সেগুলো বলেছিলেন। বন্ধুরা, আমাদের কাজু বাগান দেখা হয়ে গেল। এবার আমরা এগিয়ে চলেছি সেকেন্ড ডেস্টিনেশনের পথে। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে তালসারি। যেহেতু আমাদের হাতে কম টাইম ছিল, তাই আমরা বেশি ওয়েট না করে তালসারির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা এগিয়ে চলেছিলাম। দাদা বললেন, অটো দাদা, যে এখন আমরা যেটা ক্রস করছি সেটা হচ্ছে বর্ডার। এই হচ্ছে আমরা উড়িষ্যার বর্ডারের, আমাদের বাংলার বর্ডার ক্রস করে উড়িষ্যার বর্ডারে কিন্তু ঢুকে যাচ্ছি। এখন আমরা বাংলার বর্ডার ক্রস করে ফেলেছি, ঢুকে গিয়েছি উড়িষ্যাতে, এবং এই উড়িষ্যার পথ ধরে এগিয়ে যাব আমরা তালসারি এবং উদয়পুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, তালসারি যাওয়ার সময় রাধাকৃষ্ণর মন্দির পড়ে, তাই আমরা রাধাকৃষ্ণের মন্দিরে একটু টাইম দাঁড়িয়েছিলাম এবং রাধাকৃষ্ণকে দেখার জন্য। এখানে কিন্তু ভিডিও ফটোগ্রাফি করা বারণ, তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, শুধু বাদ থেকে দেখিয়ে দিলাম রাধাকৃষ্ণর মন্দিরটা। এবার চলেছি আমরা উদয়পুরের দিকে। উদয়পুরের রাস্তা একটু খারাপ, তো ভেতরে যেহেতু গ্রামের রাস্তা দিয়ে ঢুকতে হয় তাই রাস্তাটা একটু খারাপ, কিন্তু ভালো লেগেছিল, কারণ ওয়েদার তো খুব ভালো ছিল, বর্ষাকাল, যার জন্য কিন্তু খুবই আমেজিং লাগছিল ওয়েদার বা প্রকৃতিটাকে। আর সেই আমেজিং ব্যাপারটাকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম তালসারির উদ্দেশ্যে।
এখন বন্ধুরা আমরা তালসারিতে এসে উপস্থিত হয়েছি। এখানে আমাদেরকে 20 টাকা পার্কিং চার্জ দিতে হয়েছিল। 20 টাকা পার্কিং চার্জ দিয়েছিলাম, আর কোথাও কিন্তু আমরা কোনো টাকা দিই না, কেবলমাত্র এখানেই আমরা 20 টাকা এই তালসারিতে পার্কিং চার্জ দিয়েছিলাম, কারণ আমাদের অটো থাকবে, তাই 20 টাকা পার্কিং চার্জ দিতে হয়েছিল। এখানে টয়লেট সমস্ত কিছু পাওয়া যায়। এখানে আমাদের অনেক কিছু রাইড রয়েছে, যেমন রয়েছে বাইক রাইডিং, এবং পায়ে হেঁটেও ঘুরতে পারেন। বাইক রাইডিংয়ের যদি নিজে চালাতে পারেন তাহলেও 100 টাকা করে পার পার্সন লাগবে, এবং নচেত কেউ আপনাকে ঘুরিয়ে দেবে বাইকে করে, মোহনার কাছ পর্যন্ত নিয়ে যাবে, সেখানে আপনার টাকা লাগবে পার হেড পিছু 100 টাকা করে। যেহেতু আমরা আগে করেছি, তালসারিতে এসে বাইক রাইডিং করেছি, তাই এবারে ভাবলাম পায়ে হেঁটেই ঘুরবো। তাই পায়ে পায়ে আমরা তালসারিকে উপভোগ করতে লাগলাম। বর্ষাকালের সুন্দর প্রকৃতিতে পায়ে হেঁটে ঘোরাটাই কিন্তু ভালো, তাই আমরা ঘুরে ঘুরে পায়ে হেঁটেই কিন্তু ঘুরতে লাগলাম তালসারিটা, এবং চেষ্টা করলাম লাল কাঁকড়া দেখার, তাই আমরা পায়ে হেঁটেই কিন্তু ঘুরতে লাগলাম। বন্ধুরা, প্রচুর বাতাস দিচ্ছে এবং ওয়েদারটা সত্যি এতই ভালো যে বলে বোঝাতে পারবো না। এই যে আমি যেটা অনুভব করছি সেটা কেবলমাত্র আপনারা যদি এই বর্ষাকালে আসেন তাহলেই কিন্তু অনুভব করতে পারবেন, না হলে কিন্তু কোনোভাবেই অনুভব করতে পারবেন না। আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম, আমরা পায়ে হেঁটে সবটা ঘুরতে লাগলাম। বন্ধুরা, এটা হচ্ছে ট্রলার, যাতে করে জেলেরা মাছ ধরতে যায়, মোহনা পেরিয়ে মাছ ধরতে যায় ট্রলার নিয়ে। যখন জল চলে আসে রাত্রে, তখন এই ট্রলারগুলো বেরিয়ে যায় মাছ ধরার উদ্দেশ্যে। আমার হাজব্যান্ড যেতে যেতে ছোট্ট ছোট্ট যে কাঁকড়াগুলোর ছোট ছোট ঘর করেছিল, ছুটে ছুটে ঢুকে যাচ্ছিল, সেগুলোর মধ্যে একটা ছোট্ট মতো কাঁকড়াকে ধরলো। এই কাঁকড়াগুলোই বড় হয়ে লাল হয়ে যায় এবং দেখতে কত সুন্দর লাগছে। হাতে করে ধরেছিল ছোট্ট কাঁকড়াটাকে। ওরা ছুটতে ছুটে, আমরা যখন যাচ্ছি পায়ে পায়ে হেঁটে, সব ছুটতে ঢুকে যাচ্ছে যে যার ঘরের মধ্যে। বন্ধুরা, আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি তালসারির মোহনীয় রূপ দেখার জন্য।
বন্ধুরা আমাকে একবার দেখো, আমার চুলগুলো কি হয়েছে বাতাসের চোটে। আমরা হাতে হাত ধরে এগিয়ে চলেছি, পায়ে পায়ে ঘুরছি, তালসারিটাকে ভালোভাবে উপভোগ করছি। অবশ্যই বর্ষাকালে একবার এসো এবং নিজের মনের মানুষের সঙ্গে ঘুরে যেও। এটা হচ্ছে নোঙর, যেই ট্রলারগুলো যায় সেই নোঙর দিয়ে ট্রলারটাকে আটকানো আছে। আবার যখন জল আসবে তখন এই নোঙরগুলো তুলে নিয়ে সমস্ত ট্রলারগুলো এগিয়ে যাবে, মোহনা পেরিয়ে এগিয়ে যাবে মাছ ধরার উদ্দেশ্যে। তো বন্ধুরা আমি আগেই বলেছি, আমরা আগে বাইক রাইডিং করেছি। তো এক জায়গায় বলছে 100 টাকা করে নেওয়া হবে বোটিং রাইডিং, মানে ধরো নৌকো বা ভেসেল যেগুলোকে বলে, তাতে করে মোহনায় নিয়ে যাওয়া হবে পার হেড 100 টাকা করে। আমরা লোভ ছাড়তে পারলাম না, কারণ এই মোহনীয় বর্ষাকালের রূপের সাথে আমরা লোভ সামলাতে না পেরে উঠে চড়ে বসলাম বোটে বা ভ্যাসেল যাকেই বলো, উঠে বসলাম এবং আমরা এগিয়ে চলেছি এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করতে। আর বলে বোঝাতে পারবো না বন্ধুরা যে আমাদের কি যে আনন্দ হয়েছিল এই বোট রাইডিংয়ে। যদি তোমরা নিজেরা না করো কখনোই বুঝতে পারবে না। ওয়েদারটাও ছিল দারুণ আমেজিং, দারুণ সুন্দর, যার জন্য আমরা এই রাইডটাকে খুব ভালোভাবে এনজয় করেছিলাম। তো বন্ধুরা আমি অবশ্যই বলবো যে তালসারি এলে এই বোট রাইডিংটা কখনো ছাড়বে না। আমার তো খুব আনন্দ হচ্ছিল, ভয়ও লাগছিল, কারণ প্রথম আমার লাইফে আমি বোট রাইডিং করছি, তো খুব আনন্দ হচ্ছিল। আর প্রকৃতিটা এত সুন্দর ছিল, আকাশের ওপর পুরোটা মেঘ জমেছে বৃষ্টি হবে বলে। আমরা ছাতা নিয়ে উঠেছিলাম, তাই বৃষ্টি হবে এরকম অবস্থা। এবং প্রকৃতিটাকে ভালোভাবে তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে এবং অবশ্যই নিজেরা এলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এত সুন্দর লেগেছিল। আর যেতে যেতে ছোট্ট ছোট্ট মাছরা আমাদের বোটের যে আওয়াজ, সেখানে মাছগুলো সব লাফিয়ে লাফিয়ে চলছিল। সবাইকে দেখতে রূপলি কালার লাগছিল এবং আকাশের উপর মেঘ ছিল। সত্যি আমি বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর রূপ আমি দেখেছি প্রকৃতির, যেটা তোমরা এই বর্ষাকালেই কেবলমাত্র পাবে। তাই বলবো বর্ষাকালে অবশ্যই তালসারিতে এলে একবার তোমরা বোট রাইডিং অবশ্যই করো।
আমি তো ভীষণ এক্সাইটিং, আমি তো মানে কি বলবো, আমি যে কি করব খুঁজে পাচ্ছিলাম না। আমার লাইফে প্রথম বোট রাইডিং, আমি খুব এক্সাইটমেন্ট ছিলাম এবং ওয়েদারটাকে নিয়েও খুব হ্যাপি ছিলাম, খুব হ্যাপি ছিলাম।
আমি কিন্তু ছাতা ছাড়ছি না, কিন্তু প্রকৃতিকে উপভোগ করতেও কিন্তু সাথে ছাড়ছি না। দেখা পেয়েছি বন্ধুরা, দেখা পেয়েছি। একটা লাল কাঁকড়াকে একজন দাদা ধরে এনেছিল, তাকে দেখে আমার হাজব্যান্ড তার সঙ্গে ইয়ার্কি করছিল এবং খুব সুন্দর লাগছে। দেখো লাল কাঁকড়াটাকে, আমরা যে ছবি তুলছি ও খুব এক্সাইটমেন্ট ছবি তোলার জন্য। তো বন্ধুরা, আমাদের নৌকো ড্রাইভ শেষ হলো। এবার আমরা আবার অটোতে উঠে পড়েছি এবং আমরা পরের যে ডেস্টিনেশন সেখানে যাচ্ছি। বন্ধুরা, আমরা সরাসরি কিন্তু উদয়পুর বিচে যাচ্ছি না, আমরা যাচ্ছি এখন ওশিয়ানিয়া বিচে। ওশিয়ানিয়া বিচ থেকে উদয়পুর বিচটা কিন্তু বেশি দূরের নয়, তাই আমরা ওশিয়ানিয়া বিচেই গিয়েছিলাম, যেখান থেকে আমরা উদয়পুর বিচও কভার করতে পারবো। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি ওশিয়ানিয়া বিচে। এই বিচটা খুব শান্ত এবং নিরিবিলি। আমরা সেই বিচে এসে উপস্থিত হয়ে গিয়েছি। এখানে অনেক সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে এবং উঠে আমাদেরকে আবার সিঁড়ি থেকে নামতে হবে বিচের ধারে। আমরা এখানে চলে এসেছি, বসার অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে আপনারা বসে সব কাটাতে কিন্তু পারবেন। বাড়ির লোকজন নিয়ে এসে বসে, বাচ্চাদের নিয়ে এসে এখানে পার্কে বসে কিন্তু উপভোগ করতে পারবেন। অবশ্যই এলে এই ওশিয়ানিয়া বিচে আসবেন এবং এখান থেকে যেতে চাইলে উদয়পুর যেতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা এই ওশিয়ানিয়া বিচের ওপরে উঠে আবার নিচে নেমে আমরা সমুদ্রকে উপভোগ করব এবং উদয়পুর বিচটাকেও আপনাদেরকে দেখাবো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এরকম পাশে ছোট ছোট ফল, ছোট ছোট চানামুড়ির দোকান রয়েছে। আপনারা এখান থেকে খাওয়ার কিনে ওখানে সি বিচে বসে কিন্তু উপভোগ করতে পারবেন প্রকৃতিটাকে। বর্ষার প্রকৃতি সত্যিই সুন্দর, আমি বারবার বলছি, একবার অবশ্যই আসুন। এসে বর্ষার প্রকৃতির ভেতর এই দীঘাকে, তালসারিকে, উদয়পুরকে অবশ্যই ভালো করে ওশিয়ানিয়া বিচকে উপভোগ করে যান।
তো বন্ধুরা, এবার আমরা বিচে নামছি। আমরা চলে এসেছি ব্রিজের ওপরটা ক্রস করে, এবার আমরা বিচে নামছি। দেখো, দেখা যাচ্ছে সমুদ্র, এবং এখানে সমুদ্রের ঢেউ কিন্তু অনেকটাই ফ্ল্যাট, অনেকটাই সমতল এই জায়গাটা, যার জন্য সমুদ্রের ঢেউ কিন্তু এখানে খুব বেশি উত্তাল নয়। এখানেও অনেকে স্নান করে, এখানেও অনেকে বসে বসে প্রকৃতির মজা উপভোগ করে। আমরাও এসেছি এখানে প্রকৃতির রূপ দর্শন করার জন্য। বন্ধুরা, আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমরা ওশিয়ানিয়া বিচে নেমে গিয়েছি, এবং এখান থেকেই দেখো এই দূরে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উদয়পুর। তো বন্ধুরা, এটা হচ্ছে উদয়পুর বিচ, যেখানে দেখানো হচ্ছে দূরের দিকে লোকগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে উদয়পুর বিচ। তোমরা এখানে এসে ওশিয়ানিয়ার বিচের সৌন্দর্য নিরিবিলি উপভোগ করতে পারবে, এবং চাইলে তোমরা উদয়পুর বিচে গিয়ে মাছ ভাজা, এমনকি উদয়পুর বিচে ড্রিঙ্ক করা হয়, ওগুলো করতে পারেন। কিন্তু আমরা তো এসব করি না, তাই আমরা ওখানে যাচ্ছি না, আমরা শুধুমাত্র ওশিয়ানিয়া বিচেই থাকবো। এটা যদি কথা করে আসতে পারেন যে আমরা ওশিয়ানিয়া বিচে আসবো, তাহলে কিন্তু উদয়পুর বিচে যাওয়ার জন্য যে এক্সট্রা একটা ভাড়া নেয় সেটা কিন্তু নেবে না, এবং এখান থেকেই উদয়পুর এবং ওশিয়ানিয়া বিচ দুটোই উপভোগ করতে পারবেন।
আমরা সাইট সিন করে সন্ধ্যেতে চলে এসেছি সি বিচের ধারে। সমুদ্রের মজা নেব সন্ধ্যেতে তাই, এবং এখানে এসে আমরা বৃষ্টি পেলাম তাই সি বিচের ধারে কেউই নেই, জায়গায় জায়গায় সেট করা আছে, সেই সেটের নিচে সবাই এসে আমরা আশ্রয় নিলাম। এখন আমরা চানা মুড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমরা তৈরি করতে দিয়েছি চুরমুর, যাকে বলে। কোয়ান্টিটি অনেকটাই, 40 টাকা। খুব সুন্দর তৈরি করেছিল চুরমুরটা, এবং খেতে সত্যি বলবো অসাধারণ ছিল। যদি আসেন অবশ্যই সি বিচের ধারে একটু খোঁজ করে একটা দাদার বড় ধরনের চুরমুরের দোকান আছে, সেখানে অবশ্যই আসবেন। তারপর চলে এলাম আমরা মাছ ভাজার দিকে। কি মাছ খাওয়া যায় বার্গেনিং করে নেবেন। এখানে বিভিন্ন টাইপের কাঁকড়া, সমুদ্রের মাছ, চিকেন সব কিছুই আছে। এখানে বললে ওনারা বারবিকিউ করে দেবে এবং সাথে ফ্রাইও করে দেবে। তো আমরা একটা মাছ নিয়েছিলাম বার্গেনিং করে, 100 টাকা নিয়েছিল একটা বড় সাইজের। মাছটার কি নাম বলেছিল জানি না, দেখতে ঠিক পমফ্লেটের মতো। তো মাছটা 100 টাকা নিল। আমরা ফ্রাই করতে বলেছিলাম, এবং এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ছাতা ধরে আমাদেরকে মাছ ভাজা খেতে হয়েছিল। তো সত্যি বলবো বন্ধুরা, এখানে কিন্তু মজাটাই আলাদা। ছাতা ধরে বসে বসে মাছ ভাজা খাওয়া বর্ষাকালে, আমেজটাই আলাদা। একবার আসুন, অবশ্যই আমার মতো ট্রাই করে দেখুন, আমার মতো পাগলের মতো। আমি তো পুরো পাগলের মতো ছাতা ধরে বসে বসে মাছ ভাজা খাচ্ছি। একবার অবশ্যই আসুন। এরপর বৃষ্টিতে ভিজে আমরা রুমে এলাম এবং রাত্রের খাবার অর্ডার করলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, স্যালাড, গোলাপজাম এবং টক দই। তো বন্ধুরা, আমাদের প্রথম দিনের জার্নি শেষ, একদিনের ঘোরান ফেরা সব কিছু শেষ হয়ে গেল। আমরা সকালে সি বিচের ধারে একবার এলাম সমুদ্রকে উপভোগ করার জন্য। আমরা চেক আউট করে নিয়েছি। এখান থেকেই আমরা হয় বাস না হলে ট্রেন ধরে আমরা ফিরে যাব আমাদের গন্তব্যস্থল, আমাদের বাড়িতে ফিরে যাব। মনটা সত্যি ভারাক্রান্ত। একদিনের আনন্দ খুব করেছি এবং খুব আনন্দ হয়েছে। অবশ্যই আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আসুন। এই বর্ষার প্রকৃতিকে অবশ্যই একবার উপভোগ করে যান। আর আমার এইরূপ ভিডিও যেগুলো আমি দিলাম, এই ভিডিওটার যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে মোটিভেট করার জন্য আমাকে একটা লাইক করে অবশ্যই উদ্বুদ্ধ করবেন। আর আমার পাশে থাকার আপনাদেরকে অনুরোধ রাখলাম। অবশ্যই আমি জানি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখন যেইরূপ ভিডিও দেব সময় মতো সেগুলো আপনারা নোটিফিকেশান আকারে আপনাদের ফোনে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের শেষ সি বিচের সকালের দৃশ্যটা উপভোগ করে আমরা বাড়ি ফিরে যাব। পরবর্তী সময় অবশ্যই নতুন আবার কোনো ভিডিও আসবে এবং সেটার জন্য অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।